রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ। নির্বাচন দোরগোড়ায়, আর অল্প কয়েকটা দিন, তারপর বাংলার মানুষ রায় দেবেন বাংলার মসনদে কারা থাকবেন কারা থাকবেন না। যুযুধান প্রতিপক্ষ লড়াইয়ে ব্যস্ত, আর এই রকম সময় আজ এক্সপ্রেস নিউজের স্টুডিওয় হাজির জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। ডক্টর মুখার্জি, আপনাকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। প্রথমত, ভোট যুদ্ধ প্রসঙ্গ যখন কথা হচ্ছে, কিছু বিতর্কিত বিষয় তো আসবেই। তার আগে আমাদের দর্শকদের একটু আপনার পরিচিতি প্রসঙ্গে জানান। আপনি তো একজন চিকিৎসক। হ্যাঁ, আপনি একটু আপনার পরিচিতিটা যদি বলেন দর্শক। আমার নাম হচ্ছে ডাক্তার বিজন মুখার্জি। আমি একজন গাইনোকোলজিস্ট। জামুরিয়ার আপনার বীজপুর গ্রামে হচ্ছে আমার বাড়ি, আর জামুরিয়া এবং রানীগঞ্জে মূলত আমি প্র্যাকটিস করি। মোটামুটি আমার ডাক্তারি করা 21 বছরের মতন হলো, এবং গাইনোকোলজিস্ট প্র্যাকটিসটাও মোটামুটি 15-16 বছর করা হয়ে গেল। বাকি জনতা সেবা বা যেখানে যেমন যার দরকার পড়ে সেখানে পড়াশোনা থেকে শুরু করে তাকে আমি প্রত্যন্তভাবেই প্রত্যেকে হেল্প করি। সব ক্ষেত্রেই চাকরি বাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে একটা যোগ্যতার প্রয়োজন হয়। এই নির্বাচনের ক্ষেত্র, নির্বাচনী প্রক্রিয়াতেই বোধহয় এটা দরকার হয় না। সেই ক্ষেত্রে বলতে পারি যে এই জামুরিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশিক্ষিত, প্রতিষ্ঠিত একজন চিকিৎসক। আচ্ছা, আপনি এই চিকিৎসা প্রফেশন থেকে রাজনীতিতে এলেন কিভাবে এবং কেন? শুনলে আপনার হাসি লাগবে। আমার বীরকুলটি গ্রামে আমার একটি পেশেন্ট আছে। আচ্ছা। তো সে আমাকে, সেটাও আজ মোটামুটি 5.5 বছর হতে চললো, হয়তো অনেকের কাছে এটা অবিশ্বাস্য লাগবে। তো সে আমাকে প্রথম উৎসাহিত করে, স্যার আপনার মতন লোকেরা কেন ভোটে আসছেন না, আপনারা কেন লোকেরা কেন নির্বাচনে দাঁড়ান না। তো তখন তাকে আমি বলেছিলাম, দূর এইসব কে করবে বাবা, আমি নিজের জায়গায় খুব ভালো আছি। বলুন না স্যার, আপনারা আসুন, যদি আপনারা আসেন একটা পরিবর্তন হয় সমাজে, আমরাও কিছু বলতে পারি যে না আমাদের প্রার্থী, ইনি অনেক কাজ করবেন করে। তো তার সেই চিন্তা ভাবনাটা আমার ছিল মাথায়। দ্বিতীয় হচ্ছে আমার ভাই, মানে আমার নিজের ছোট ভাই, সে আমাকে উৎসাহিত করে যে না তুই জয়েন কর। আর জয়েন করতে হলে একটাই প্রার্থী এখন আমাদের, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো সেই জন্য আমি তারপরে আপনার 2020 সালে ডিসেম্বর মাসে আমাদের মাননীয় দিলীপ ঘোষের হাত ধরে আমি আপনার বিজেপি পার্টিতে জয়েন করি রানীগঞ্জে। আচ্ছা, এই 2026 বিধানসভা নির্বাচন এবং বিজেপির প্রার্থী হিসেবে আপনি কতখানি আশাবাদী এবং কেন? দেখুন, 2026-এর নির্বাচন অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা অস্তিত্বের নির্বাচন। দ্বিতীয় কথা, আজ 15 বছর ধরে শুধু দিচ্ছি, করে দেব, 6 মাস ওয়েট করো, করে দিচ্ছি। এছাড়া আমি যত জায়গা জামুরিয়া বিধানসভায় ঘুরেছি, যত জনগণের সঙ্গে কথা বলেছি, আমার পেশেন্টদের সঙ্গে কথা বলেছি, তাদের কাছে কিন্তু একটাই যে স্যার কোনো কাজ হয়নি। আজকে আমি আপনাকে যদি বলেন কিছু ছবি দেখাতে পারি যেখানে দেখে আপনার এখন মনে হবে আমরা কি সত্যিই সভ্য সমাজে বাস করি। এত দুরাবস্থার মধ্যে দিয়ে ড্রেন যাচ্ছে, তার মধ্যে দিয়ে একটা পাইপের নল উঠে এসছে এবং সেখান থেকে মহিলারা জল সংগ্রহ করছে। রাস্তাঘাট তো কিছু জায়গায় যদি আপনি দেখেন তখন মনে হবে রাস্তাটা কোথায় আর মাটিটা কোথায়। আপনি যদি আপনার কর্মসংস্থানের কথা বলেন, আপনি জামুরিয়াবাসীদের মোটামুটি যদি 20-25 খানা কলকারখানা আছে, তো সেই কলকারখানাগুলোতে লোকাল কিন্তু কোনো লোক আপনার কাজ পায়নি। ডক্টর মুখার্জি, এই প্রশ্ন তো থাকবেই, আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাইব। তবে মূল সমস্যা জামুরিয়াবাসীর, আপনি যদি নির্বাচিত হন জনপ্রতিনিধি হিসেবে, কোন সমস্যাগুলোর দিকে বিশেষভাবে নজর দেবেন সেটা একটু জানান। সবচেয়ে যেটা দরকার জামুরিয়াবাসীর, সেটা হচ্ছে জলের একটা খুব বড় অভাব আছে।
দ্বিতীয় কথা হচ্ছে আপনার রাস্তাঘাট। 3 নম্বর যেটা আমি করব সেটা হচ্ছে আমি ওই যে কলকারখানাগুলি আছে তাদের সবারই সঙ্গে কথা বলবো, লোকাল 90% আপনার ছেলেদিকে নিতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে হবে, মানে লোকাল চাকরি চাই। না, আপনি যখন এই প্রসঙ্গটা তুললেন তাহলে আমি যে প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছিলাম সেটা সরাসরিভাবেই রাখি। দেখুন, জামুরিয়া এমন একটা এলাকা যা কোল বেল্ট এরিয়া, এবং এখানে একেবারে যে শিল্প নেই এমনটা নয়, ছোটোখাটো কিছু শিল্প আছে, এবং সেই শিল্প যে জমির উপর দাঁড়িয়ে আছে তা স্থানীয় মানুষের জমি। জমির উপরে। এবং একই সঙ্গে এটাও লক্ষ্য করা গেছে যে এখানে যারা কাজ পাচ্ছেন বা কাজ করছেন তারা কিন্তু স্থানীয় লোকজনের তুলনায় অনেক বেশি বহিরাগত। এমনটা কেন? সেটা আপনার দুটো এর মধ্যে আমি আপনাকে বলবো। এক হচ্ছে মালিকদের মনে হয় যে লোকালরা যদি কাজ দিই তারা দাবি করতে পারে, আর 2 নম্বর হচ্ছে আমাদের যে টিএমসি সরকার রয়েছে সেই সরকারের যারা প্রতিনিধি রয়েছেন তারা ওখানে চান না যে কিছু ডেভেলপমেন্ট হোক, কিছু ওখানকার লোক কাজ পেলে যদি ওনাদের হয় এবং সেখানকার পেলে তারা সেই ছেলেরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, কিছু করতে পারে, সেই জন্য ওদের মনে হয় কি বাইরের লোক থাকলে ঝুট ঝামেলাটা কম হবে, সেই জন্য ওনারা ওখানে কাজ দিতে চান না। কিন্তু দূষণের বেলাতে বা কোনো কিছু হলে ওরা সেখানে যে মাসোহারার একটা বন্দোবস্ত করে নিয়ে চলে আসেন এবং গ্রামের লোকরা সেখানে দূষণ খান। না, আপনি এটা মনে করেন কিনা একটু বলুন, যে একটা জায়গায় যেমনই হোক ছোটোখাটো শিল্প হলো, স্থানীয় মানুষজন তার জন্য জমি দিলেন, একই সঙ্গে দূষণ যা হচ্ছে তা ভোগ করছেন সেখানকার মানুষ। এবার ধরুন ধসপ্রবণ ব্যাপারও রয়েছে। এই ধরনের ঘটনাগুলো ঘটলে ভুক্তভোগী তো হন সাধারণ মানুষ। শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের কথা ভেবে বাইরে থেকে লোক এনে শ্রমিক নিয়োগ করা কতখানি যুক্তিযুক্ত? আর আপনি যদি জনপ্রতিনিধি হন সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? আমার প্রথম এবং সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে লোকাল ছেলেরা কাজ করবে এবং লোকাল ছেলে কাজ পাবেই পাবে। 90% আমার ডিমান্ড আছে যে 90% আমাদের এখানকার লোকাল ছেলে মেয়েদেরকে কাজে নিতে হবে। কারণ আমি যদি দূষণ নেব, আমার যদি জীবনের ঝুঁকি থাকবে, আমার যদি বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে, নিঃসন্দেহে আমার দরকার আমার প্রত্যেকটি ছেলে মেয়ে যেমন কাজ পায়। আজকে শিক্ষিত ছেলেমেয়েরা সব বসে আছে কারণ তারা কাজ পাচ্ছে না, শুধু আমাদের টিএমসি সরকারের যে নেতারা রয়েছেন তাদের জন্য। তো আমার দরকার সেই ছেলেগুলো যাতে কাজ পায় এবং লোকাল ছেলেরা যেমন ঘরের মধ্যে থাকে। এই জিনিসটা হচ্ছে না মূলত শাসক দলের কারণেই কি আপনি বলতে চাইছেন? 100% শাসক দলের কারণে। নইলে আজ 15 বছরে একটা জিনিস কোথা থেকে কোথায় যেতে না পারে আপনি বলতে পারেন? আজকে যদি আপনার বেসিক একটা কমিউনিটি, আমি কালকের একটা ঘটনা বলছি, জল পাচ্ছে না লোকগুলো, তারা বললো তখন আপনার টিএমসির নেতা একজন বলছেন যে না আমি 6 মাসের মধ্যে করে দেবো। তাই 15 বছরের মধ্যে সেই লোকটাকে যদি আপনি বা সেই মাকে বা সেই মহিলাকে যদি আপনি জল না দিতে পারেন তাহলে কি আপনি 6 মাসের মধ্যে এমন কি মিরাকেল করবেন বলতে পারেন? আজকে যদি সদিচ্ছা না থাকে, শুধু নিজের পকেট ভরানোর যদি ইচ্ছা শুধু থাকে তাহলে আপনার ডেভেলপমেন্ট আপনি করবেন কি করে? আজকে যদি ওনারা চাইতেন প্রপার প্ল্যানিং, কেন আজকে বাইরের স্টেট অন্যান্য রাজ্য আমাদের থেকে এগিয়ে যাচ্ছে? আজকে বিহার বলুন, উড়িষ্যা বলুন, কেন এগিয়ে যাচ্ছে আমাদের থেকে? আজ আমরা কেন পিছিয়ে পড়ছি? আজ আসানসোল শিল্পাঞ্চল, রানীগঞ্জ শিল্পাঞ্চল, জামুরিয়া শিল্পাঞ্চল আজকে শুধু নিচের দিকে যাচ্ছে, কারণ লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না। আজ লোকাল ছেলে কাজ পেলে তবে না আমাদেরও ভালো লাগবে, আজকে সেই জায়গাতে আমরা সবচেয়ে ভালো লাগবে। আজকে ওখান থেকে ছেড়ে ছেড়ে লোকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আমাদের এখানকার যারা প্রতিনিধি রয়েছেন সরকারের তারা কিন্তু কোনো কাজ করছে না, কারণ তাদের মধ্যে সে ভাবার বা একটা কোনো যে পরিকল্পনা করব যে এই জায়গাটাকে একটা ভালো ডেভেলপমেন্ট করব, তার কিন্তু কোনো চিন্তাধারা নেই। দেখুন, এ তো এক গেল, তারপর আপনার ওখানে পানীয় জলের সমস্যা আছে, নিঃসন্দেহে ড্রেনেজ সমস্যা আছে, স্কুল কলেজ হাসপাতাল এগুলো নিয়ে প্রবলেম আছে। স্কুল কলেজ তো দেখুন বলতে গেলে আপনার মানে আমি আপনাকে ছোট্ট একটা ঘটনারই বলছি। আমারই এক পেশেন্ট ছিলেন, তো তার 2 মেয়ে আমাকে দেখাতো। তারা বললো স্যার আর আমরা পড়বো না, স্কুলে মাধ্যমিকের পর পড়বো না। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কেন? না স্যার স্কুল যেতে তো অনেক দূর যেতে হবে। তো স্যার আমি কি করে নিয়ে যাব বলুন তো আমার 2 মেয়েকে? তার থেকে ভালো স্যার বাড়িতে থাকবে, সেফ থাকবে। তো আজ স্কুল ছুট হচ্ছে সেই বাচ্চারা। আজকে ভাবুন চুরুলিয়ার মতন জায়গাতে আপনার 4খানা স্কুল আপনার আমাদের মাননীয় সরকার বলছেন ওখানে তুলে দেওয়া হবে। কেন তুলে দেওয়া হবে? কারণ অলরেডি তো আমার এমনি স্কুলের সংখ্যা কম, সেখানে তার জায়গায় যদি সেই স্কুলগুলোকে বন্ধ করে দিই তাহলে আপনি ভাবুন সেই জায়গার আপনার যে বাচ্চারা আছে তারা পড়বে কী করে? আজ চুরুলিয়ার মতন জায়গা যেখানে আমাদের
আপনার কাজী নজরুল ইসলামের যে স্মৃতিধন্য জায়গা, আসবো, এই প্রশ্ন হ্যাঁ। থাকবে আপনার কাছে আমার। কিন্তু সে জায়গায় আমি তো দেখুন অবস্থা খারাপ। দেখুন বেসিক সমস্যা, মূল সমস্যা যদি জামুরিয়া এলাকার মানুষের কথা বলি, দেখুন কর্মসংস্থানে একটা ইস্যু রয়েছে, প্রবলেম রয়েছে, আপনি বললেন। পানীয় জলের অসুবিধে রয়েছে, নিঃসন্দেহে। রাস্তাঘাট রাস্তাঘাট বলে তো কিছু সুবিন্যস্ত নেই। নয়, একটা রাস্তাঘাটের সমস্যা রয়েছে। হাসপাতাল, আপনি একজন হাসপাতাল- চিকিৎসক হিসেবে বলুন, হাসপাতাল- স্বাস্থ্য পরিষেবা কেমন আছে আপনার ওখানে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে? স্বাস্থ্যমন্ত্রী যদি নিজে কোনোদিন জামুরিয়া অঞ্চলে আসেন এবং ঘোরেন, তাহলে উনি প্রকৃত অবস্থাটা বুঝতে পারবেন। আমি ছোট্ট ছোট দুটো হসপিটাল, আর এখন এই জাস্ট একটা 30 বেডের হসপিটাল আপনার আকলপুরে হয়েছে, কিন্তু সেটাতে আপনার পার্ট টাইম ডাক্তার আছে এবং কোনো চিকিৎসা নেই। কারণ পেশেন্ট এলো, সামান্য কিছু হলো তো রেফার টু আসানসোল। আপনি ভাবুন, চুরুলিয়া থেকে হোক, চিচুড়বিল থেকে হোক, যে বা দেশের মোহনা থেকে হোক, যদি পেশেন্ট ওখানে ট্রিটমেন্টের জন্য এলো এবং রেফার টু আসানসোল লেখাটার জন্য শুধু এলো, তাহলে তার ট্রিটমেন্টটা কি পেল? ওটা তো যে কেউ থেকে ওখানে করে যেখানে দিতে যে পারতো, কেউ- যে যে কেউ- রেফার যে টু কেউ। আসানসোল। আজকে জামুরিয়ার তো একটা হাসপাতাল থাকলো, তার প্রপার পরিকাঠামো নেই, স্থানীয় মানুষজন না, নেই। স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, তাহলে সেই জায়গাটা আজ 2026 সালে দাঁড়িয়ে কোন উন্নয়নের পথে এগোচ্ছে? আমরা যে এত উন্নয়নের কথা শুনি, কোন উন্নয়নের পথে শুনুন, এগোচ্ছে? আমাকে উন্নয়নের পাঁচালি পাঠ করে যদি শোনাতে হয়, টলিউডের আপনার নায়ক নায়িকাকে দিয়ে যদি প্রচার করতে হয়, তার মানে বুঝতে হবে যে সেখানে কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। আর জামুরিয়াতে যদি একটা ভালো হসপিটাল হতো, তাহলে আমরা গর্ব করে বলতাম যে হ্যাঁ, আমাদের জামুরিয়ার বুকেও আজকে অনেক ভালো হসপিটাল আছে। কিন্তু জামুরিয়াতে কিছু নেই। জামুরিয়ার সব পেশেন্টকে আপনার হয় আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে আসতে হয়, নইলে দুর্গাপুর কিংবা রানীগঞ্জে আসতে হয়। আর জামুরিয়াতে সেই পরিকল্পনা নেই, ভাবার চিন্তা নেই। আমি তো বলছি আপনার যে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক আমাদের যিনি, তার যদি বর্তমানেও তো তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে নির্বাচনে। নিঃসন্দেহে উনি করছেন, কিন্তু আমারও তার কাছে ডিমান্ড আছে, হ্যাঁ, যে আপনি যদি 5 বছরে এটা করে কি করেছেন, একটা স্বাস্থ্যক্ষেত্রে বলুন, একটা রাস্তার ক্ষেত্রে বলুন, একটা আমাদের জলের জন্য বলুন, আপনার একটা চাকরির জন্য বলুন, একটা দূষণের জন্য বলুন, একটা আপনার মানে খুব কমন মডেল যেটা দরকার, একটা দমকল বাহিনী বলুন, কোনো কিছু নেই। একটা আজকে ছেলেরা যারা গ্র্যাজুয়েশন করলো, তারা যদি কেউ ভাবে আজকে যে আমি IAS IPS এর ট্রেনিং নিতে যাবো, কেউ যদি ভাবে যে আমি 10+2 করেছি, তারপরে আমি একটা কোচিং নিতে হবে JEE অ্যাডভান্স করার জন্য, IIT পড়ার জন্য বা মেডিকেলের জন্য, তাকে হয় আপনার দুর্গাপুর নিলে কলকাতায় ছুটে আসতে হবে। কিন্তু আজ যদি সেই পরিকল্পনা, সেই যুবদের জন্য যদি একটা পরিকল্পনা হতো, তাহলে আমাদের তো আজ আমার মতন লোককেও অ্যাটলিস্ট আপনার পথে নামতে হতো না, কথা বলতে হতো না। না দেখুন, শিক্ষিত জনপ্রতিনিধি নিশ্চিতভাবে মানুষ ডিজার্ভ করেন, এবং এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন, তাতে করে যখন প্রচার করতে যাচ্ছেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন, আপনি কি বুঝতে পারছেন মানুষজনের মধ্যে ক্ষোভ রয়েছে, অসন্তোষ রয়েছে, এরকম কিছু বুঝতে পারছেন? অসন্তোষ যে কি চরম আকারে আছে, মানে আমরা গালিগালাজ শুনছি, মানে আপনি বিশ্বাস করবেন না, যখন যে পরে ভোটের জন্য হাত জোড় করে বলছি মা আমাদেরকে ভোট দাও, তো প্রথম 5 মিনিট তো তার আমরা চেঁচামেচি শুনছি, আমাদেরকে যত রকম করে ওনারা পারেন বলছেন, হ্যাঁ, যে আপনারা এই করছেন, আপনারা এই করছেন। তারপরে যখন ওনাদেরকে আমি সব শোনার পরে বলি, মা তোমার বক্তব্য শেষ হয়ে গেছে, তাই আমি 2 মিনিট জাস্ট কথা বলবো, এবং তাকে যখন আমি বলি, সে তখন বলে আচ্ছা আপনি বিজেপি থেকে এসেছেন। না, আমি তো ওনাদের কথা বলছিলাম যে কোনো ডেভেলপমেন্টই হয়নি। ঠিক আছে, আমরা নিঃসন্দেহে চাই একবার পরিবর্তন হোক, আমরা বাবা আশীর্বাদ করছি, তোমাকে ভোট দেবো। আচ্ছা, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এসেছিলেন, এবং প্রচারে এসে যেটা দেখলাম যে স্থানীয় বিধায়ক, সিটিং MLA যিনি রয়েছেন, তার উদ্দেশ্যে কিছু মন্তব্য করে গেলেন, সবাই দেখেছে সেটা। তো ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য বললেন, আর এটা TMCর তরফে স্থানীয় মানুষের ক্ষোভ প্রশমনের কোনো চেষ্টা কি মনে হয় আপনার? দেখুন, আমরা মানে বলে না যে চ্যারিটি বিগিন অ্যাট হোম, তো আজকে সেই পরিস্থিতিটা আমার মনে হয় আমাদের যিনি প্রাক্তন বিধায়ক সাহেব রয়েছেন, তো তার ক্ষেত্রে হয়তো সেটা হয়নি। তার জন্য মাননীয়াকে বলতে হয়েছে যে হ্যাঁ, তোমার ছেলে লালবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা যেন বন্ধ করে। কারণ আমরা যেটুকু জানি, বিধায়ক হিসাবে উনি ঘুরতে পারেন বা ওনার কর্মক্ষেত্রে উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু বিধায়ক না হয়েও
কোনো আমার মনে হয় সেটা করা কি উচিত, সেটা ভালো। কারণ পশ্চিমবঙ্গের আইন তো আমাদের দেশের থেকে আলাদা, কারণ মাননীয় আমরা যাই করা হয় উনি আমাদের পশ্চিমবঙ্গের জন্য আলাদা আইন তৈরি করে নেন। তো সেক্ষেত্রে হয়তো যদি কোনো উনি স্পেশাল আইন ওনার জন্য করেছেন জামুড়িয়ার আমাদের প্রাক্তন বিধায়কের জন্য বা ওনার ছেলের জন্য, তাহলে সেটা একটা হতে পারে। আচ্ছা, বি স্পেসিফিক। সেটা হচ্ছে যে মাননীয় বিধায়ক যিনি এখন রয়েছেন তার না, আমি পুত্র। আপনাকে কথাটা শেষ করিনি। হ্যাঁ, প্লিজ বলুন। কারণ দ্বিতীয় যেটা আমার বক্তব্য হচ্ছে, আমাদের জামুড়িয়াবাসী যে দেখছিল যে প্রতিদিন এরকম লালবাতি যাচ্ছে, লালবাতি নিয়ে চলছেন, কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই। তো মাননীয় কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের যে বক্তব্য ছিল বা জামুড়িয়া বিধানসভার সমস্ত জনগণের যে বক্তব্য ছিল সেটাকে কিন্তু উনি মান্যতা দিয়েছেন। তো সেই জন্য চাই না এবারে ওনার, না, আমি এটাই আপনার কাছে হিসাবে উনি কি স্পেসিফিক্যালি করবেন। জানতে চাইছিলাম যে আপনি তো ওখানকার মানুষ, স্থানীয় নিশ্চয়ই। মানুষ, এবার নির্বাচনে লড়ছেন। হ্যাঁ। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আপনি ওখানকার বাসিন্দা। আপনি বাসিন্দা হিসেবে ঠিক কি ধরনের দৌরাত্ম্য চাক্ষুষ করেছেন সেইটা যদি একটু বলেন, কোনো ঘটনা, কোনো ইনসিডেন্ট, কোনো কিছু যদি বলতে পারেন তাহলে একটু বুঝতে সুবিধা হয়। সেটা তো দেখুন পুরো জামুড়িয়াবাসী জানে। গাড়ির দৌরাত্ম্য ছাড়া যে আপনাকে আমি আর কি বলবো, যে বলুন না খোলামেলা, মানুষজন জানুক, আপনাকে তো বলতে না, হবে। মানুষজন প্রত্যেকে জানে হ্যাঁ। যে কি ধরনের দৌরাত্ম্য চলছে। আপনার বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আমাদের পাশের গ্রামে কাঁটাগড়িয়াতে হ্যাঁ। একজন উকিলকে চলে এলেন ধমকি দিতে বন্দুক হাতে। হ্যাঁ, এক বন্দুক হাতে ওপেন। এটা কি আপনার শোনা গল্প না বাস্তবিক? না না, আমরা তো সবাই জানি, কারণ আমার কাঁটাগড়িয়ার বীজপুর গ্রামের ডিস্টেন্স হচ্ছে হার্ডলি 5 মিনিটস আচ্ছা। নাকি। তারপরে অলরেডি আমার কাছে যেমন ধমকি আছে যে ওকে মারবো, ওকে মেরে ফেলবো, ইলেকশনে ও যদি দাঁড়ায় এ করে নেবো, এরকম ছাড়া গাড়ি নিয়ে তো আমরা দেখছি ওনাকে যেতে। আচ্ছা, যদি ধরুন এইরকম থ্রেট আসছে, সেটার মোকাবিলায় কি ব্যবস্থা আপনার দল করছে? কিচ্ছু না, আমি তো একটাই জানি, দেখুন জনতার থেকে বড় জোর আর কারণ নেই। জনগণ যদি বিশ্বাস করে যে হ্যাঁ এই লোকটি ভালো, তাহলে জনগণ তার সঙ্গে থাকবে। আর তারপরে আমি লোকাল ছেলে, আমি বীজপুরের ভূমিপুত্র, জামুড়িয়ার ভূমিপুত্র, তা আমি বাইরের কেন ভয় পাবো? আজকে আমার জন্ম বলুন, আমার বাবার জন্ম বলুন, দাদুর জন্ম বলুন, দাদুর জন্ম বলুন, তার দাদুর জন্ম বলুন, আমার ওইখানে বীজপুরে। তো আমি যদি বাইরের লোকের কাছে ভয় পেতে থাকি তাহলে তো আমাদের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। ওনারা বাইরের লোক। আচ্ছা, আপনি বাইরের লোকের কথা বললেন যখন, বাংলা পক্ষের তরফে দাবি করা হচ্ছিল যে ধরুন জনপ্রতিনিধি যারা হবেন বাংলা থেকে নির্বাচিত হবেন, বাঙালিই হবেন। তো আপনার ওখানকার মানুষের চিন্তাভাবনাটা কি এই প্রসঙ্গে? না না, ওই প্রসঙ্গে দেখুন বাংলা পক্ষ কি বলছে সেটা নিয়ে আমি জানি না, বা আমার কোনো কমেন্ট ওর মধ্যে নেই। আমার বক্তব্য একটাই, জামুড়িয়া এমনিতে খুব পিসফুল এরিয়া। জামুড়িয়া বলুন, বীজপুর বলুন, খুবই পিসফুল এরিয়া, মানে আমরা সবাই এখানে মিলেমিশে থাকি। কিন্তু ওই মানে ডিস্টার্বিং এলিমেন্ট যেমন কিছু কিছু থাকে, তো সেক্ষেত্রে এবারে আপনার পুলিশ প্রশাসন যদি সেখানে কোনো সাহায্য না করে, তাহলে আস্তে আস্তে মানুষ কি করে সেটার মধ্যে দিয়ে চলতে শুরু করে, এবং একটা নির্বাচন এলে মানুষ ভোট বাক্সে তার জবাব দেয়। তো সেই ভোট বাক্সটা এখন সামনে আছে, তো এখন জনগণ বিচার করবে যে হ্যাঁ সত্যি আমরা ভুল করেছি, জনগণ ভুল করেছে, নাকি ওনারা যা আছে ওনারাই সব ঠিক। আচ্ছা, এবারের নির্বাচনটা কাজ নিয়ে, উন্নয়ন নিয়ে, না দুর্নীতি, কোন ইস্যুতে নির্বাচনটা আপনার ওখানে হবে বলে মনে হয়? আমার যেটা মনে হয়, আমি তো চাইবো লোকাল লোকের কাজ। দ্বিতীয় কথা হচ্ছে জামুড়িয়া বিধানসভার সার্বঙ্গিক উন্নয়ন, কারণ জামুড়িয়া বিধানসভা বঞ্চিত। সামগ্রিক উন্নয়নের কথা বলছেন। নিঃসন্দেহে। এবার এই সামগ্রিক উন্নয়ন বলতে জনগণের সামনে চিত্রটা একদম সুস্পষ্ট করে রাখুন তো, ওয়ান লাইনার করে 5টা পয়েন্ট বলুন। সার্বিক উন্নয়নের মধ্যে আপনি কি কি ধরছেন? সার্বিক উন্নয়নে প্রথম কথা দেখুন, যেদিন আমি আর একটা কথা, ব্যর্থতাই বা আপনার প্রতিপক্ষ শিবির, তাদের কোন কোন জায়গায় ব্যর্থতা দেখছেন, আপনি কোন কোন জায়গায় উন্নয়নের কাজটা করতে চান যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন? দেখুন 15 বছরে মানুষের বেসিক যেটা জল দরকার ছিল, জল, সেটা মানুষ পায়নি। রাস্তাঘাটের অবস্থা খুব বাজে, কর্মসংস্থান জিরো, এগুলো তো আপনার চাই। যেখানে দ্বিতীয় কথা হচ্ছে সুরক্ষা, যেখানে পেরিফেরাল পার্টে আমাকে সেদিন একজনই বলছেন যে স্যার সন্ধ্যের পরে আমরা কিভাবে যাব বলতে পারেন? হ্যাঁ, এটাও একটা বড় সমস্যা। হ্যাঁ, কারণ সন্ধ্যের পর আমি আমরা আমি যাবো শুনেছি কিভাবে? সন্ধ্যেবেলা 6টা সাড়ে 6টার পর থেকে ওখানে পাবলিক ট্রান্সপোর্ট বলে কিছু নেই, আর যেটুকু আছে
তাও ওই যেমন খুশি তেমনভাবে টাকা পয়সা নেয়, জোরজার করে জোরজার মুলুকতার সেরকমভাবে মানুষ বিপদে পড়লে যেটা হয় এইরকম পরিস্থিতি তৈরি হয়, এটা কতখানি সত্যি? 100% শক্তি। দেখুন, আমার বিকেলবেলায় জামুড়িয়াতে একটা চেম্বার করি আমি। এবার কোনোদিন মনে করো আমি কোনো কাজে ফেসে গেলাম, তো আমার চেম্বারে যেতে দেরি হলো, তো আমার পেশেন্ট আমাকে বল, স্যার জলদি আসুন, আমাদেরকে অনেক দূর যেতে হবে, টোটোওয়ালা আমাদের কাছে অনেক বেশি ভাড়া চাইবে, অনেক বেশি। তো দিট ইজ এ ট্রু ফ্যাক্ট যে আপনার বলছেন কি, মানে আজকে 2026 সালে দাঁড়িয়ে এমনও জায়গা রয়েছে যেখানে সন্ধ্যে 6টা 6:30 পরে পাবলিক ট্রান্সপোর্ট নেই। হ্যাঁ, নেই। আপনাকে যেতে হলে টোটো, অটো, এবারে কারো যদি পাড়াতে গাড়ি থাকলো সেই ভাড়া নিয়ে থাকে। আমি তো বলছি আপনার দুরাবস্থাটা যদি কেউ কোনোদিন ঘোরে, আপনার দেশের মোহনা, চিচুড়বিল থেকে শুরু করে বা আপনার দরবারডাঙ্গা ঘাটের ওখান থেকে শুরু করে, তা আপনার নিজের লজ্জা পাবে যে আমরা এই শতাব্দীতে বাস করছি এবং আমাদের লোকেরা এই কষ্টের মধ্যে আছে। আপনি আচ্ছা চিন্তা দেখুন করতে পারেন। দেখুন একটা কথা বলি, শুধুমাত্র শাসক দলকে দোষ দিয়ে তো লাভ নেই। আপনারা বিরোধী থেকেই বা এই পয়েন্টটা তুলেননি কেন? মানুষের দুর্ভোগের কথা শুধু শাসককেই ভাবতে হবে এমন তো কথা নয়, বিরোধীদেরও কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা তো আপনাদেরও ব্যর্থতা বলবো। নিঃসন্দেহে আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদেরকে বলতে দিচ্ছে কোথায়? আমরা দেওয়াল লিখন করছি, আপনার দেওয়াল লিখন আমাদের মুছে দিচ্ছে। আমাদের যে লোক দাঁড়িয়ে আছে তাকে আপনার থ্রেটনিং দিচ্ছে, রাতের অন্ধকারে যে আপনার ধমকি দিয়ে আসছে, তুই যদি বিজেপি করিস তাহলে তোকে এই করবো, তুই যদি বিজেপি করিস, কাল রাত্রে ধমকি দিয়ে এসছে। তা আমার বললো, তা আমি বললাম ঠিক আছে, আননেসেসারি আমাদের কোনো ঝগড়া করার কোনো দরকার নেই ভাই। আমাদের একটাই জয় হবে যদি আমরা ভোট ইয়েতে বাক্সে আমাদের যারা জনগণ আছে তারা যদি ঠিক জবাব দেন। তো সেই জন্য দেখুন, গোটা দেশে নির্বাচন হয়, রাজ্যে রাজ্যে নির্বাচন হয়, আমরা দেখেছি সেই নির্বাচন আর পশ্চিমবঙ্গের নির্বাচনে একটু তফাৎ আছে। প্রাক নির্বাচন, পরবর্তী নির্বাচন, রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। আর রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, হুমকি থাকবে, প্রতিহুমকি থাকবে, এগুলো সবই থাকবে। তো এগুলো মোকাবিলার জন্য যদি আপনাকে আমি বলি, আপনারা যদি এটাই ভেবে থাকেন যে সব কিছু শান্তিপূর্ণভাবে পিসফুলি হয়ে যাবে, নির্বাচনটাও সেভাবে হয়ে যাবে, আপনারা কি সেইভাবেই প্রস্তুতি নিচ্ছেন? কারণ দেখুন, আপনি বাইরের স্টেটে যান, আমি বিভিন্ন স্টেটে ঘুরেছি, থেকেছি, দেখেছি, পশ্চিমবঙ্গের মতন আপনার হিংসাপূর্ণ নির্বাচন অন্য কোথাও হয় না। আপনি অন্য কোথাও অতটা বুঝতে পারবেন না যে আজকে নির্বাচন আছে। পরিসংখ্যান অন্তত সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে। এবার একটা কথা বলুন, আসানসোল এরিয়া, এই আসানসোল এরিয়ায় আমি প্রার্থী তালিকার কথা যদি বলি, প্রার্থী তালিকায় শাসক দলের তরফ থেকে কোনো মহিলা প্রার্থী দেখলাম না। আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রিগার্ডিং দিস, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন বা এই সমস্ত বিষয় নিয়ে যদি প্রশ্ন করি আপনার কাছে? দেখুন, আমাদের তরফ থেকে তো আমাদের মাননীয় অগ্নিমিত্রাদি রয়েছেন, যিনি গতবার জিতেছিলেন, কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলেন যে মেয়েদের জন্য এই, মেয়েদের জন্য ওই। গতবারে উনিও করেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায়। তো আমার প্রশ্ন আপনাদের মাধ্যমেই রইল যে পশ্চিম বর্ধমান জেলাতে একজনও কি মহিলা মুখ পাওয়া গেল না টিএমসির তরফ থেকে যাকে পদপ্রার্থী করা যেত? আচ্ছা, এটা কি বলার জন্যই বলা মহিলা প্রার্থী হলে কি বাড়তি সুবিধা হয়? না, নিঃসন্দেহে মহিলারা কি প্রশাসক হিসেবে খুব দক্ষ হয়, ভালো হয়, মানে এই কারণেই কি মহিলা প্রার্থীটা থাকা দরকার, নাকি নারী ক্ষমতায়নের জন্য থাকা দরকার? দেখুন, নারী ক্ষমতায়ন তো হওয়া দরকার। আজ নারী ক্ষমতায়ন না হলে আপনার গ্র্যাজুয়ালি আপনার ডেভেলপমেন্ট হবে কোথা থেকে? আজকে আমার মেয়েকে যদি আমি শিক্ষিত না করি, তাহলে তার নেক্সট জেনারেশন শিক্ষিত হবে কি করে? আমার স্বামী বিবেকানন্দের একটা কথা ভীষণভাবে মনে পড়ছে এই মুহূর্তে, যদি সমাজকে শিক্ষিত করতে চাও তাহলে নারীকে শিক্ষিত করো, নিঃসন্দেহে নারীর হাতে ক্ষমতা দাও। আচ্ছা, নারী ক্ষমতায়নের কথা হচ্ছে, আর আমার সঙ্গে বসে আছেন একজন চিকিৎসক, ডাক্তার বিজন মুখার্জি, যিনি কিনা জামুরিয়া কেন্দ্রের বিজেপি প্রত্যাশী। আমি জানতে চাইছি ডাক্তারবাবু, একটা কথা বলুন, আপনি যেদিন শুনলেন, যখন শুনলেন আর.জি. কর হসপিটালে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, একজন চিকিৎসক তার কর্মস্থলে কর্মরত অবস্থায়, দীর্ঘক্ষণ কর্মরত অবস্থায় শারীরিক নিগ্রহের শিকার হলেন, খুন হলেন, একজন চিকিৎসক হিসেবে আপনার কেমন লাগলো? রাজ্যবাসী এবং চিকিৎসক হিসেবে, দলের কথা বলবেন না প্লিজ। প্রথমে আমি চিকিৎসক হিসেবে বলুন। সবসময় যেটা বলি, আমি প্রথমে একজন মানুষ এবং ডাক্তার, একদম, পরে আমি পলিটিশিয়ান। আমি যে এর মধ্যে থাকবো বা পলিটিক্সের মধ্যে যে আমি 24 ঘন্টায় আছি তা নয়।
আমার কাজ আজ সকালেও আমি পেশেন্ট দেখে এসেছি, বিকেলেও আমি পেশেন্ট দেখব, কারণ তারা আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি। কারণ আজকে আমি ভারতীয় জনতা পার্টির টিকিট পেয়েছি কি আমার পরিচয় আমি একজন ডাক্তার হিসাবে, তো সেই পরিচয়টা আমি কখনোই হাতছাড়া করতে চাই না। আর সর্বোপরি যে ঘটনাটা আপনি বললেন সেটা শুধু আমার লজ্জা নয়, এটা একটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জা, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের এই লজ্জাটা সারা ভারতবর্ষ তো বটে, বিশ্বের কাছে একটা লজ্জার পরিচয় বহন করে। এই ঘটনা তো পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছিল, কিন্তু আরও একটা ঘটনা এই শিল্পনগরী দুর্গাপুরেও ঘটেছিল। সেখানেও একজন পড়ুয়া নিগৃহীত হয়েছেন, শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। তো কোথায় প্রবলেম, কেন এরকমটা হচ্ছে? এবার ধরুন একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা এই ডাক্তারি পড়ছেন তারা অন্তত একেবারে অন্তজ শ্রেণী, অবহেলিত শ্রেণীর লোকজন নন। তো তারা যদি সমস্যার সম্মুখীন হন তাহলে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, তারা কোন দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন? হ্যাঁ, সেটাই তো রাজ্যের আজকে পরিস্থিতি। আপনার তার জন্য দরকার শিক্ষা। আজকে আপনাকে আমি মানে আপনার মাধ্যমেও আমি একটা বলতে চাই ঘটনা জিনিস। আমার কাছে আমার একটি মেয়ে অ্যাসিস্ট্যান্ট আছে, তো সে উচ্চ মাধ্যমিকের পরে আমাকে বলেছিল আমি আর পড়বো না। তো আমি বললাম কেন পড়বি না? আমাদের পাড়াতে স্যার আমাদের ওইদিকে কেউ এত বেশি পড়াশোনা করে না। তা আমরা মানে আমার তুই যদি না পড়িস তাহলে কিন্তু আমি তোকে এখানে রাখবো না। তারপরে তাকে আমি গ্র্যাজুয়েশন করলাম টিডিবি কলেজ থেকে। তারপরে তাকে এখন জিএনএম যে নার্সিং আছে তাকে আমি সেখানে ভর্তি করেছি, এবং সে আজ নার্সিং এর ফাইনাল ইয়ারে পড়েছে। এবং তাকে আমি এটাই বলেছি, বাবা তুই যদি পড়িস, তোর পড়া দেখে তোদের ওখানে 5 জন মেয়ে আরও পড়বে, এবং সেই মেয়েগুলোর বাবা মা বলবে যে না ও যখন পড়তে পারছে তাহলে তুই পড়। মেয়েটির পারিবারিক পরিচয় যদি জানতে চান, বাবা টোটো চালায় আর ভাইয়ের একটা ছোট্ট চায়ের দোকান আছে। তো আজ আমি যে এই যে একটা মেয়ের মধ্যে এই বীজ রোপণটা করলাম, সে কিন্তু পরের জেনারেশনকে স্বাভাবিকভাবেই আশেপাশের লোকজনকেও উদ্বুদ্ধ করবে গোটা বিষয়। হ্যাঁ, এবং এটা করা প্রয়োজন, নিঃসন্দেহে প্রয়োজন। দেখুন, মহিলা প্রার্থী প্রসঙ্গে কথা হচ্ছিল, মহিলা নিরাপত্তার কথা এলো। আপনার এলাকায় সন্ধ্যে 6টার পর যখন বলছেন গাড়ি ঘোড়া চলে না, খুব স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন আপনার কাছে আসবে যে তাহলে যারাই কাজ করছে, যে সমস্ত মহিলারাই কাজে কর্মে কোথাও বাইরে যাচ্ছেন, তাদের সুরক্ষা নিয়ে তো ভীষণ উদ্বেগ হচ্ছে গোটা বিষয়টা। নিঃসন্দেহে উদ্বেগের। আপনি কি করবেন জিতলে, কি ব্যবস্থা করবেন? সেটা আমি প্ল্যান করে এসেছি আমি যে কি করব। কারণ দেখুন, না প্ল্যানটা আপনার মনে রাখলে হবে না, না প্ল্যানটা এখানে ডিসক্লোজ করতে হবে, একটুখানি জানান। মানুষ আপনার উপর ভরসা করবেন তবে তো আপনার কাছে ভোটটা আসবে। এটুকু বলতে পারি, মানুষ যদি ভরসা করে নিরাশ হবে না। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আমি নিজে প্ল্যান করে রেখেছি যে জামুড়িয়াকে আমি 294টা বিধানসভার মধ্যে যাতে বেস্ট বিধানসভা হিসাবে তৈরি করতে পারি, তার জন্য আমাকে যা করতে হবে আমি সেগুলো সব করব। কিন্তু জামুড়িয়াকে আমি ডেভেলপমেন্ট করাবো, এটুকু আমার একদম আপনাদের মাধ্যমে বলছি। যদি আমাকে জনগণ নির্বাচিত করেন, আমি আপনাদের কাছে এসে আবার তখন আমার প্ল্যান আমি খোলসা করে বলবো যে হ্যাঁ আমি জামুড়িয়ার জন্য কি করতে চাই এবং কি করতে পারবো, এবং নেক্সট 5 ইয়ার্সে তখন আমি আপনাকে প্ল্যান বলবো। ডক্টর মুখার্জি, আপনি যদি নির্বাচনে জিতে আসার পরে গোটা বিষয়টা খোলসা করবেন বলেন, দেখুন আমি একটু অন্যরকম কম্প্যারিজনে যাচ্ছি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। যে কোনো পণ্য যখন কোনো ক্রেতা কিনে, বিক্রেতার তরফ থেকে সবসময়ই এ কথা কিন্তু বলা হয় যে গুণমানে সেরা পণ্য এবং আপনি নিয়ে যান, ঠকবেন না। এবার ক্রেতা যদি বিশ্বাস করলো, যদি না করলো, স্পেসিফিক কিছু রিজন বলা দরকার যে ওয়াই ইউ শুড বাই দিস প্রোডাক্ট ফ্রম মি। সো একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার উপর আস্থা রাখতে গেলে সুস্পষ্ট একটা রোডম্যাপ দিতে হবে, যে এই রোডম্যাপটার উপর ভরসা করে দেখুন যা কিছু ঘটেছে, যা কিছু অন্যায়, অবিচার, দুর্নীতি, সব শাসক দলের দোষ। ক্ষমতায় যে থাকে দোষ তাকে দেওয়া হয়। এবার আপনি শুধু শাসককেই দোষ দিয়ে ক্ষান্ত হলে কিন্তু হবে না। আপনাদের দায়িত্ব এটা, যা কিছু ত্রুটি দেখছেন সেটাকে হাইলাইট করা। আপনাদের জায়গায় যখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অ্যাক্টিভ এবং যেভাবে তিনি তার দাবি আদায়ে সোচ্চার ছিলেন, এটা তো অস্বীকার করতে পারবেন না যে বিরোধী
নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তার সমালোচনার জায়গা হতে পারে, তৈরি হয়েছে, ক্ষমতায় দীর্ঘদিন থাকলে নানান রকম ক্ষোভ বিক্ষোভের জায়গা তৈরি হয়, কিন্তু বিরোধী হিসেবে আপনারা কতটা সফল, আপনারা ওই জায়গাটা কতটা ইনক্যাশ করতে পারলেন যতটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে ছিলেন, পেরেছিলেন? দেখুন, বহুলাংশে তো আমরা আমাদের দাবি আদায়ে সমর্থ হয়েছে, কিন্তু প্রবলেম কি জানেন, একতরফা এমনভাবে ভোট করে দেওয়া হয়, মানে বোমা গুলি বন্দুকের সামনে, সেখানে মানুষ কিন্তু আপনার নিঃসহায় হয়ে যায়। দেখুন, ভোটের পরে সবটাই সকলে বলবেন অজুহাত, না, ভোটের আগে দেখুন, অজুহাতের ভোটের পক্ষে আগে যাচ্ছি। বিষয়টা খোলসা করুন। প্রথম কথা হচ্ছে আপনারা 3 থেকে 77 এসেছেন, ব্যাপারটা কিন্তু খুব কম নয়। নিশ্চয়ই। হ্যাঁ, মানছি সার্বিক 294 এর হিসেবে 77 কম, কিন্তু এটাও তো একেবারে অগ্রাহ্য করার মতো সংখ্যা নয়। তাহলে সেইখানেও তো আপনাদের কিছু দায়িত্ব থাকে, সোচ্চার হওয়া, বোমা গুলি আরও যা যা বলছেন, এইগুলোর ভয় পেয়ে গুটিয়ে গেলে কি চলবে? নির্বাচনটাকে এভাবে হতে পারবে? অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে যদি নির্বাচন কমিশনের কিছু ভূমিকা থাকে, তাহলে বিজেপি দলেরও কিছু ভূমিকা থাকে। আপনারা আপনাদের ভোটারদের কিভাবে আশ্বস্ত করবেন? ঝঞ্ঝাট হবে, ধরে নিন। আপনি তো এটা ভাবতে পারেন, আপনি গান্ধীবাদী হতে পারেন, আপনি কোনো রকম অশান্তি চাইছেন না হতে পারেন, কিন্তু সামনের জন সে যদি আপনার মতোই শান্তিপ্রিয় না হন, যদি তিনি অশান্তি করতে চান, আপনি প্রতিরোধ করবেন কি করে? প্রতিরোধ দেখুন, রাজনীতিতে ভদ্রলোক, না 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 না, রাজনীতিতে ভদ্রলোক সে কথা বললে দেখুন, তাহলে আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়, তো তাকে তো শ্রদ্ধা করতেন না সারা ভারতবর্ষ তো বটে, এমন লোক কম। এমন কম। হ্যাঁ, তাহলে ঠিক। উনি কি আপনার মনে হয় যে উনি আপনার এতে বিশ্বাস করতেন? বলুন। না না, শ্রদ্ধার জায়গা সেখান থেকে চলেই আসে, কিন্তু আমি বলছি এই বেস লেভেলে দেখুন কম্পিটিশনটা যত রকম, এটা তো যুদ্ধ, এটা তো মানবেন, হ্যাঁ, নিশ্চয়ই এবং যুদ্ধ। যে কোনো ভাবে জেতার একটা প্রক্রিয়া বা পথ, রোড ম্যাপ সুষ্ঠু রাখতে হবে। যত রকম প্রতিরোধ আসবে সেটার মোকাবিলা করতে হবে। সেই মোকাবিলা করে মানুষকে আশ্বস্ত করবেন কিভাবে, করছেন কিভাবে, আমি সেইটাই জানতে চাই। দেখুন, আমি তো প্রত্যেকের কাছে যাই, জনগণের কাছে, এবং বাড়ি বাড়ি যাই, নিজের ভোট নিজে দেওয়ার জন্য বলি, কারণ আমাদের এবারে সেন্ট্রাল বাহিনী থাকবেই, এবং সেন্ট্রাল বাহিনী ভেতরে থাকবে, বাইরে থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, প্রত্যেক বাড়ি কিছু না কিছু থাকে। হ্যাঁ, গত মানে অন্যবারের থেকে এবার হয়তো সামান্য কিছু আলাদা হবে, তার বেশি তো কিছু নয়। আচ্ছা, এসআইআর আপনাদের কোনো সুবিধা করে দিয়েছে বলে মনে হয়? না, আমার কাছে সেরকম কোনো কিছু সুবিধা বলে মনে হয় না, আমার কাছে সেটা কোনো সুবিধা বলে মনে হয়। দেখুন, আমি বললাম না যে আপনার এলাকার মানুষ বিভ্রান্ত হয়েছেন কি এসআইআর এর কারণে কোনো অসুবিধায় পড়েছেন? হয়তো কিছু মানুষ হয়েছেন, হয়তো কিছু মানুষ হয়েছেন, কিন্তু এমনি আপাতভাবে জামুড়িয়া খুবই আপনার শান্তপূর্ণ, কোনো রকম এবারে 2-4 জনের যে নাম চেঞ্জ বা এ হয়ে আছে, ওই হয়ে আছে, তারা আমার মনে হয় সেটা ঠিকই আছে। গত নির্বাচনে তৃণমূল প্রত্যাশী যিনি জয়ী হয়েছিলেন, ব্যবধান ছিল 8051 ভোটের। এবারের নির্বাচনের চিত্রটা কি হতে চলেছে বলে মনে হয়, এবং কেন মনে হয়? গতবারে আপনি কিন্তু ক্ষোভের কথা বলেছেন, মানুষ ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী প্রচারে গিয়ে মানুষের ক্ষোভ প্রশমনের জন্য কিছু বার্তাও স্থানীয় বিধায়ককে দিয়েছেন, এটা আপনি বললেন, এবং সাধারণ মানুষ সেগুলো শুনেছেন, দেখেছেন। এবার বলুন। আমি আপনাকে একটাই বলবো, লোকাল এরিয়ার যে ডেভেলপমেন্ট হয়নি সেটা জামুড়িয়াবাসীর প্রত্যেকে দেখেছে, এবং মাননীয় সদ্য প্রাক্তন যিনি আমাদের বিধায়ক আছেন, তিনি কি করেছেন সেটাও দেখেছেন। প্লাস 15 বছরের যে একটা ইতিহাস, সেখান থেকেও যখন দেখবে বঞ্চিত হয়ে রয়েছে, বেসিক কোনো কিছুই নেই, সেখানে একজন ডাক্তার হিসাবে এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি হিসাবে, লোকাল ছেলে হিসেবে, ভূমিপুত্র হিসাবে আমি জামুড়িয়ার বিধানসভার সমস্ত জনগণের কাছে এটাই আশীর্বাদ চাইবো যে হ্যাঁ, আমাকে নিঃসন্দেহে একবার সুযোগ দেওয়া হোক যে তাদের কতটা কাজ আমি করতে পারবো। আচ্ছা, একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আপনি যে কথা বলছেন, স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, কতগুলো জায়গার কথা আপনি আমাকে বললেন, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কিছুগুলো নিয়ে ক্ষোভ রয়েছে। আপনার ওখানকার মানুষ সন্ধ্যেবেলা 6টার পর যাওয়া আসা করতে পারে না বললেন। হ্যাঁ, চিকিৎসার সুব্যবস্থা থেকে পেরিফেরিতে আপনি না, আমি যে কথাটা বলতে চাইছি একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করুন। প্রথম হচ্ছে, অন্ধকারকে বোঝা দরকার আলো কত উজ্জ্বল। যদি অন্ধকার সেটা না বোঝে,
তাহলে আলোর উপলব্ধি সে করতে পারবে না। করতে পারবে না। আপনার ওখান থেকে মানুষ বেরোতেই পাচ্ছেন না, তারা জানবেন কি করে যে উন্নয়ন কোথায় কিভাবে হচ্ছে, সেইটা বোঝানোর ক্ষেত্রে আপনি কতটা দায়িত্বশীল? দেখুন, আপনি বুঝতে পারলেন কি আমি কি বলতে চাইছি? হ্যাঁ, প্লিজ বলুন। আপনি চাইছেন যে মানে আমার ফিউচার আমি কিভাবে বলবো, মানুষের সেটা কাছে মানুষের কিভাবে কাছে উজ্জ্বলতাতে উন্নয়নটা যে চারপাশে যেখানে যেখানে হয়েছে, অন্তত আপনার চোখেও তো কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটাই আপনি ভালো জিনিসটা আপনার ওখানে নিয়ে আসতে চাইবেন। কিভাবে, কি মানুষকে বোঝাচ্ছেন কি করে? কারণ মানুষ সবটা কিন্তু হয়তো ওখানে থেকে স্থানীয় মানুষ উপলব্ধি করতে পারছেন না, আপনার দায়িত্ব সেটা উপলব্ধি করানো। কিভাবে করাবেন? সেজন্য প্রত্যেকের কাছে যেতে হয়। আমি যেমন মনে করো আপনার কাছে এখানে স্টুডিওতে বসে আছি, আমার কিন্তু যারা কর্মীগণ মানে ভারতীয় জনতা পার্টি যারা করবে, তারা কিন্তু প্রত্যেকের কাছে যে আমার জাস্ট 2-3 দিন পরে আপনার একটা লিফলেট বেরোবে যে হ্যাঁ আমরা কি কি ডেভেলপমেন্ট করতে পারবো বা কি আরও তোমার করা যেতে পারে, সেটা নিয়ে বোঝাবো। আপনি মানে অন্য স্টেটে যে মানে আপনি ভাবুন, উড়িষ্যাতে আমি জাস্ট কিছুদিন আগে একটা কনফারেন্সে গেলাম, রাস্তার মধ্যে যে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যেতে পারে এবং উইদাউট এনি কন্টামিনেশন, তো সেটা একটা ওখানে যে দেখলাম। আপনি ফরেনে যে দেখুন একটা বাস স্ট্যান্ডও যে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতে পারে, সেটা দেখলাম। আপনি জামুরিয়ার রাস্তার মধ্যে যা নোংরা আর এর মধ্যে আপনার মনে হবে না যে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে এক্সিস্টেন্স করে। না, এর মধ্যে নাগরিক সচেতনতারও তো একটা বিষয় নিশ্চয়ই থাকে। নাগরিক সচেতনতা তো থাকে। এই নাগরিক সচেতন করবার ক্ষেত্রেও তো রাজনৈতিক হ্যাঁ, দলগুলোর একটা নিঃসন্দেহে, গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। ভূমিকা থাকে। সেটাই আমি বলছি যে এবং আমার তার এটার মধ্যে জন্য দায়িত্ব কিন্তু থাকবে। শাসকের সদিচ্ছাই প্রয়োজন, শুধুমাত্র তা কিন্তু নয়। আপনারাও বিরোধী হিসেবে মানুষকে সচেতন করবার জন্য পদক্ষেপ করতেই পারেন, হ্যাঁ, নিশ্চয়ই কারণ কিছু কিছু করতে হবে। রাজনৈতিক দল ঠিক এই কাজটা করে, তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক। আপনি একজন রাজনীতি সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ, আপনি নিশ্চয়ই এগুলো জানেন। সেক্ষেত্রে নিজের দায় অস্বীকার করতে পারেন কি? না, নিঃসন্দেহে কিছুটা আমরা হয়তো কম বলি, কারণ আমরা দেখেছি বলে হয়তো কিছু লাভ হলো না, বা বলবো তো ও কি ভাববে, আমরা এটা ভাবি। কিন্তু সে জায়গাতে আপনার যদি ডাস্টবিন একটা না থাকে, আপনার ডাস্টবিন দেওয়াটা তো ধরুন জনগণ নিজেকে ইয়ে করে সেভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা ভালো ডাস্টবিন যদি রইলো, বা যারা রাস্তা পরিষ্কার করার জন্য আসে তারা যদি রেগুলার এলো, তাহলেও তো হয়। বা বাড়ি বাড়ি যদি একটা প্লাস্টিক দেওয়া হয়, যেগুলো আপনার এগুলো কিন্তু 15 অনেক জায়গায় দেওয়া হয়েছে, সরকারি তরফে পৌঁছে দেওয়া হয়েছে। জামুরিয়ায় হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, আপনি ওটা ভালো বলতে পারবেন। কারণ আমার মনে হয় সেগুলো আমি অন্যান্য জায়গাতে যেও দেখেছি, সকাল 6টার সময়তে আপনার দেখবেন প্রত্যেকের দরজার বাইরে একটা করে রাখা, একদম ঠিক। হ্যাঁ, এবং ঠিক 7টার মধ্যে আপনার রাস্তা সব ক্লিয়ার। clear। কিন্তু এখানে আপনি যখন আপনি রানীগঞ্জে যদি ঢোকেন বা জামুরিয়াতে 11টা 12টা অবধি দেখবেন আপনার কিন্তু ক্লিয়ার নেই, নোংরা পড়ে আছে, গন্ধ উঠছে। তো সেক্ষেত্রে নাগরিক সচেতনতা আমাদের সরকারেরই কাজ। যদি সরকার যদি সেই নাগরিক সচেতনতা না করে টিভির মাধ্যমে, বা আপনার টলিউডের নায়ক নায়িকাদিকে ওনার ফেভারিট যাদের তাদেরকে দিয়ে, বা ওনারা যদি নিজে এসে না বলেন, তা আমার মনে সেটা হলে অনেকটা ভালো কাজ হবে, নাগরিক সচেতনতা তখনই বৃদ্ধি পাবে। গ্রাম বলছে উন্নয়ন, শহর বলছে চাপ। এইরকম জায়গায় উন্নয়নের ভারসাম্যটা কিভাবে হতে পারে? গ্রাম না থাকলে শহর থাকতে পারে না। আজ গ্রাম, আমি গ্রামে থাকি, আজ আপনার কি আমার মনে root হয় হচ্ছে গ্রাম অবহেলিত, বঞ্চিত? নিঃসন্দেহে বঞ্চিত, নিঃসন্দেহে বঞ্চিত। আজকে যা কিছু আপনার ডেভেলপমেন্ট করতে যায় লোকে শহরের দিকে করতে যায়, কিন্তু গ্রামের দিকে কেউ তাকায় না। আজ গ্রামের মানুষ অবহেলিত। আজ গ্রামের মানুষের প্রচুর জায়গায় রাস্তা নেই, চাষবাসের জন্য জল নেই, আপনার সন্ধ্যায় ইলেকট্রিক নেই আপনার। তো অনেক অসুবিধার মধ্যে আছে। মানে আমরা তো যারা গ্রামে থাকি, গ্রামে ঘুরি বা গ্রামের পেরিফেরির দিকে যাই, আপনি দেখলে তখন মনে হবে যে সত্যি এখনও এই অবস্থার দুরবস্থার মধ্যে আছে। আপনি সেখানে একটা বেসিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তার কাছে নেই, সে একটা ভ্যাকসিনেশনের ব্যাপারে পর্যন্ত জানে না। এখনও দায় কিছু জায়গায় আছে যারা দায় দিয়ে ডেলিভারি করায়। তো সেই সব জায়গাগুলোকে তো সরকারকে দেখতে হবে। আমি ডাক্তার হিসেবে সেই জায়গায় বাড়ি ঘুরেছি, দেখেছি আপনার, এবং আমি সেই হিসাবে আপনাকে এক্সপিরিয়েন্স বলছি। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারপরই যে নামটা আমাদের রাজ্যে, আমাদের দেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। এবং এই কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এলাকা চুরুলিয়া। এই চুরুলিয়ায় নজরুল একাডেমি গঠন এর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে অটল বিহারী বাজপেয়ীজি, প্রমোদ মহাজনজি এসেছিলেন, মুখ্যমন্ত্রীও
সে সময় কিছু কথা বলেছিলেন। এই নজরুল একাডেমি আজ কোথায় দাঁড়িয়ে, কি অবস্থা, কি কাজ হচ্ছে, এটা একটু জানান। আপনার হাসি অনেক কথাই বলে দিল, তবু একটু মুখ থেকে শুনতে চাই। আমার বাড়িতে মোটামুটি আপনার বাংলা সাহিত্যের উপরে 5 থেকে 6,000 বই আছে। আচ্ছা, মানে আমি এই জন্য আপনাকে স্টার্টটা করলাম এই কথাটা বলে। তাহলে আমি আপনাকে একটা কথা বলছি এখনই, হ্যাঁ, সেটা হচ্ছে আমি কিন্তু আপনার সাথে যোগাযোগ রাখবো। এই যে এতগুলো বই আছে বললেন, প্রয়োজনে ওটার রেফারেন্স নেব আপনার কাছ থেকে। হ্যাঁ, নিঃসন্দেহে। বলুন। তারপর মানে এটুকু গর্ব করে আপনাকে বলতে পারি, আসানসোল দুর্গাপুরে আমার মানে লোকের কাছে এত বই হবে না যেটা আমার বাড়িতে রাখা আছে। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র আমি খুঁজছিলাম। আচ্ছা, তো বিশ্বাস করুন, আমি পশ্চিমবঙ্গ তো বটেই বটে, আপনার কাজী নজরুল একাডেমির কথা বলছি, এটা পশ্চিমবঙ্গ তো বটেই বটে, আপনার ভারতবর্ষে আপনার পাওয়া যাচ্ছে না যে হ্যাঁ কমপ্লিট যে সমগ্র বই। তাহলে আপনি অবস্থাটা বুঝতে পারছেন একাডেমি কি করেছে, কি হয়েছে। একটা আপনাকে ছোট্ট উদাহরণ এটা দিলাম। হ্যাঁ। আমি নিজে কথা বলেছি, বই পাওয়া যায়নি। আপনি বিশ্বাস করুন, আমি বাংলাদেশে গেছি পর্যন্ত এই জন্য। আমার মিসেসের একটা কনফারেন্স ছিল ইন্টারন্যাশনাল, তো আমি তখন আপনার সেখানে যেও আমি বই খোঁজার চেষ্টা করেছি। তো আজকে আমাদের দুর্দশাটা বুঝতে না, পারছেন? তাহলে আমি একটা কথা বলি। আপনি যখন প্রতিবেশী দেশের কথা তুলেই আনলেন, বাংলাদেশে পেয়েছেন না পাননি? বাংলাদেশে কমপ্লিট পাইনি, কারণ ওরা বললো স্যার আপনি তো কিছুদিনের জন্য এসেছেন, আমাদেরকে এধার ওধার থেকে এনে আপনাকে আমরা দিতে পারবো, বাট এটা একটু সময় সাপেক্ষ। তাহলে নজরুল একাডেমির দোষ একটু স্খলন হলো বটে। হ্যাঁ, না নিঃসন্দেহে হলো, কিন্তু আমাদের কাছে কাজী নজরুল ইসলাম একটা বিশাল গর্বে। একদমই তাই। এবং আমার তো আরো গর্বে, কারণ আমি জামুরিয়ার অধিবাসী এবং পশ্চিম বর্ধমান জেলার অধিবাসী। তো আজ যদি সেটার আজ বিবর্ণ অবস্থা দেখেন, তো নিজেদের তো লজ্জা লাগবেই লাগবে। আচ্ছা, একটু দুর্নীতির কথা বলি আপনাকে। যেটা আমি বলছিলাম যে উন্নয়ন কাজ, দুর্নীতি কোন ইস্যুতে মানুষ এবার ভোট দেবে বলে আপনার মনে হয়? দুর্নীতি দেবে, কাজও দেবে, এবং ডেভেলপমেন্টের জন্য দরকার যে বিজেপি সরকার, সেটার জন্য দেবে। আপনাদের স্লোগান ধরে প্রশ্নটা করি। হ্যাঁ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কি কি কারণে পাল্টানো দরকার একটু বলুন, আপনি একদম পয়েন্ট ধরে ধরে স্পেসিফিক্যালি। আপনি তো 15 বছর তো দেখছেন জামুরিয়া, আমি তো দেখুন অন্য কোনো জায়গার যায় বলে, আমি আপনাকে জামুরিয়ার হিসাবে যদি বলি, আমার তো প্রথম কথাই হচ্ছে যে আজকে যদি ছেলেগুলো কাজ পায়, আমার মতন লোককে আসতে হয় না। আজকে যদি রাস্তাঘাটের অবস্থা খুব ভালো হয়, আমার মতন লোককে বলতে হয় না। আজকে যদি আপনার এডুকেশন সিস্টেম খুব ভালো থাকে, স্বাস্থ্য ব্যবস্থা যদি খুব ভালো থাকে, তাহলে ডাক্তার হিসাবে আমাকে বলতে হয় না ওখানে। এবং সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, গেলে পরে রেফার টু আসানসোল যেমন লেখাই থাকে। এবার আসানসোলের প্রবলেম কি জানেন, আসানসোলে এত বেশি ওভারবার্ডেন হয়ে যায়, রেফার টু বর্ধমান মেডিকেল কলেজ লেখা থাকে। কিছু সামান্য সিরিয়াস হলেও কিছু হলে বলে না এখানে হবে না, বর্ধমান মেডিকেল কলেজ চলে যাও। এবং অ্যাম্বুলেন্স, আজকে যদি আমাদের প্রাক্তন সাহেবের যদি একটা ইয়ে থাকে, যদি পেরিফেরিতে আমি অ্যাম্বুলেন্স দিয়ে রাখলাম, হ্যাঁ ভাই, চুরলিয়াতে দিলাম, দরবারডাঙ্গাতে দিলাম, দেশের মোহনাতে দিলাম, মদনপুর এদিকে দিলাম। আপনি এটা যখন বললেন, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। প্রসূতি মহিলাদের কতটা অসুবিধে ভোগ করতে হয় আপনার ওখানে? প্রচুর ভোগ করতে হয়। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি, আপনি মানে শুনলে বিব্রত বোধ করবেন। দুর্গাপূজার অষ্টমীর দিন দেশের মোহনা থেকে আমার কাছে একটি পেশেন্ট এলো, মানে প্রবল যন্ত্রণাতে সে ছটপট করছে। এবারে গাড়িতেও কোনো ক্রম করে ও একটা নিয়ে এলো, কিন্তু এবারে তাকে সেই অবস্থা থেকে যে বের করব, আপনি ভাবুন, মানে তাকে আমি অনেক কষ্টে বাঁচিয়ে তারপরে তাকে আমি মানে তার বাচ্চা ডেলিভারি করেছিলাম। দেখুন, শিক্ষিত জনপ্রতিনিধি, চিকিৎসক জনপ্রতিনিধি, মানুষের কিছু প্রত্যাশা বাড়ে এই সমস্ত মানুষজনের কাছে। আর ওই কবিতাটা তো জানেন নিশ্চয়ই, যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। আর জনপ্রতিনিধি হলে এটা বোধহয় আরও বেশি খাটে তাদের জন্য। নির্বাচনের আগে ভরা ভরা প্রতিশ্রুতি, নির্বাচন পেরিয়ে যাওয়ার পর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। খুব ভালো কথা বলেছেন, একদম 100% কথা বলেছেন। তো আপনার দেখা পাওয়া যাবে কিনা সেটা বলুন তো। আর যদি দেখা পাওয়া যায়, আক্ষরিক অর্থেই সমাজ কল্যাণ হবে, সাধারণ মানুষের যে ভোগান্তি রয়েছে কর্মসংস্থান নিয়ে
চিকিৎসা পরিষেবা নিয়ে, পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে। আপনার ওখানে আমি তো এরকমটা শুনেছি, দমকল পরিষেবারও হাল বেহাল, কিছু দমকল নেই। পরিষেবা তো নেই, জামুড়িতে কোনো দমকল বাহিনী নেই আপনার। তার মানে আগুন লাগলে কি হবে? আসানসোল থেকে আসবে। ততক্ষণে তো সব ভস্মীভূত। হ্যাঁ। সেটা তো বলছি আপনাকে, যদি আজ বেসিক এগুলো করতেন তাহলে আজকে আমাকে বলতে হতো না। আজকে যদি আপনার আখলপুরে একটা 30 বেডের হসপিটাল যেখানে রেফার ছাড়া কিছু নেই, বাকিগুলোর না আপনার কি ইয়ে নেই। আজকে সামান্য দেখুন, আমি একটা মানে অন্যভাবে আপনাকে জিনিসটা বলি, যারা ফাইনাল ইয়ার পিজিটি আছে বা যারা সিনিয়র রেসিডেন্সি পোস্ট করছে, তাদেরকে যদি ওই এরিয়াতে পোস্টিং দেওয়া যায় তাহলে তো আমার লোকাল যারা স্পেশালিস্ট ডাক্তারের সমস্যাটা মেটে। কিন্তু আজকে সেই ব্যবস্থাটার জন্য তো একটা প্ল্যানিং করা দরকার। তাহলে আজকে আমাদের আপনার আখলপুরের হসপিটালে কাজ হতে পারে, যদি সেখানে ওটি চালু করা যেতে পারে, স্পেশালিস্ট ডাক্তার সপ্তাহে 2 দিন 3 দিন করেও তো আনা যেতে পারে, যে আজকে ঠিক আছে এটা করা গেল। বা আমাদের বাহাদুরপুরের হসপিটালে, যে সেখান থেকে যে পেশেন্টটা প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে আপনার যাচ্ছে আসানসোল, তাহলে আপনি বলুন সেই জিনিসটা তো আমরা তাকে সেখানে রিলিভ করে দিতে পারি। কিন্তু আজ সেই চিন্তা ভাবনাটা কে করবে? কারণ তার জন্য তো দরকার যে হ্যাঁ একজন ভালো প্রশাসক, তার জন্য দরকার একজন সুচিন্তিত, মানে আপনার যার কি বলবো আপনাকে, যিনি ভাববেন যে আমার এই জায়গাটাকে আমি কী করে ডেভেলপমেন্ট করতে পারবো। শুধু আপনার বলে দিলাম আর পাঁচালি নিয়ে পড়লাম বলে তো হয় না। আপনি যারা আজকে পাঁচালি নিয়ে পড়ছেন আর তাদেরকে একবার এসে পরিস্থিতিটা যদি তারা দেখে রিয়েলিটিতে, তারা নিজেরাই বলবেন না সত্যি যে আমরা কী পরিস্থিতির মধ্যে গ্রামাঞ্চলের লোকগুলো রয়েছে। আজ সেখানে ওরকম কোনো কাজ হয়নি। আজকে স্টেট গভর্নমেন্ট থেকে যদি ইন্সপেকশন টিম আছে, তারা এসে একবার দেখো যে হ্যাঁ সত্যিই কতটা ডেভেলপমেন্ট হয়েছে। রাস্তাঘাটের লাইটটা দেখো কতটা ডেভেলপমেন্ট হয়েছে। আজকে আপনি ভাবুন না, জল, প্রসূতি মাকেও জল পর্যন্ত বয়ে নিয়ে আসতে হয়। আপনি ভাবুন যে কী করবেন এখানে। আমরা 2026-এর নির্বাচনী প্রস্তুতি, প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থী, তাদের বক্তব্য এগুলো তুলে ধরার চেষ্টা করছি। মুখ্য বিষয় কিন্তু যে অঞ্চলের প্রতিনিধি, তিনি যে এলাকাটার প্রতিনিধিত্ব করছেন সেই এলাকার সমস্যা তুলে ধরবেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর চেষ্টা করবেন, এটাই আমরা আশা করব। কিন্তু যতটুকু কথা আমরা ডাক্তার বিজন মুখার্জির কাছে শুনলাম, যিনি জামুরিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী, তাতে করে কোথাও যেন একটু উদ্বেগ হচ্ছে, আশঙ্কা হচ্ছে 2026-এ দাঁড়িয়েও যদি একজন প্রসূতি মা সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবার মধ্যে না আসতে পারেন, সন্ধে 6:30টার পর সাধারণ মানুষ যদি বাড়ি ফেরার জন্য ন্যূনতম যানবাহন পরিষেবাটুকু সুষ্ঠুভাবে না পান, পানীয় জল এর সমস্যা যদি থাকে, নাগরিক পরিষেবা যদি মানুষ যথাযথভাবে না পায়, তাহলে আমরা কোন বঙ্গে বাস করছি? উন্নয়নের মাপকাঠিটা ঠিক কী? ডক্টর মুখার্জি, এর উত্তর কিন্তু আপনাকেও দিতে হবে, আপনি জিতুন চাই না জিতুন। তার কারণ সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধিদের, যিনি জিতেছেন তার তো অবশ্যই দায়িত্ব বর্তায়, কিন্তু যিনি জেতেননি, যিনি বিরোধী, তারও দায় কোনো অংশে কম নয়। আমি অনুষ্ঠান একেবারে শেষ করবার আগে ডাক্তার বিজন মুখার্জিকে বলবো, আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে এই মুহূর্তে এক্সপ্রেস নিউজের মাধ্যমে যদি কিছু বলতে চান, 1 মিনিট প্লিজ বলতে পারেন। আমি আপনাদেরকে একটাই বলবো, আমার উপর বিশ্বাস রাখুন, ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রাখুন এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন যাতে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে। এবং আপনাদের যে কাজ আমি করব ঠিক করছি, সেই কাজ যেমন আমি করতে পারে সে আশীর্বাদও করুন। সেজন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নমস্কার। না, শেষটা এখানেই করছি না, আপনাকে আমি 30 সেকেন্ড করে দুটো প্রশ্ন করব, উত্তর দেওয়ার সময় দেব। প্রথম হচ্ছে, সব থেকে বড় প্রতিশ্রুতি এই নির্বাচনে জামুরিয়ার মানুষদের আপনি কি দিচ্ছেন? সবচেয়ে বড় আমি দেব সেটা হচ্ছে আপনার হসপিটালগুলোকে সবচেয়ে আগে বড় করে ডেভেলপমেন্ট করা, 1 নম্বরে দেব। কর্মসংস্থান হচ্ছে 2 নম্বরে দেব। 3 নম্বরে জলের জন্য দেব। 4 নম্বর হচ্ছে রাস্তাঘাটের জন্য দেব। 5 দমকল বাহিনী দেব। 6 নম্বর ভালো যাতে একটা ট্রেনিং সেন্টার করা যায়, যাতে আমার যুব ছেলেদের জন্য আমি এখানে IIT বা JEE পড়ার জন্য কোনো কাজ, কর্মনিশ্চয় প্রকল্প অন্তর্গত, যাতে ওরা
ভালো করে পড়াশোনাটা শিখে অন্য কোনো জায়গাতে না যে আমাদের এখানে করতে পারে, ট্রেনিং নিতে পারে এবং আইআইটি যেই যেমন এখান থেকে পড়ে চান্স পায়, এগুলো আমি করবই করব। আপনার আর কোনো একটা ব্যর্থতার দিক বলুন আপনার ওই এলাকায় আপনার দলের, যেটা আরও সংশোধন করা প্রয়োজন। আমাদের জনগণের কাছে আরো ভালো করে পৌঁছতে হবে। আমরা হয়তো ঠিক করে পৌঁছতে সংগঠন পারিনি। হিসেবে ঠিকঠাক পৌঁছতে পারছেন না? না, সংগঠনের ব্যর্থতা বলবো না, কারণ আমি যখন ক্যাপ্টেন তখন সেটা আমার ব্যর্থতা বলতে হবে। কারণ আমি যদি ভালো ক্যাপ্টেন হয় নিশ্চয়ই আমার দল জিতবে, এবং দল যদি হারে তার ব্যর্থতার দায় আমার উপরে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? নিঃসন্দেহে 100% জিতবে, কারণ আমি যেটুকু দেখলাম জনতা আশীর্বাদ আমাদেরকে করবেই করবে। 2026 বিধানসভা নির্বাচনে জামুরিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জির সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম। তিনি তার এলাকার স্থানীয় সমস্যার কথা তুলে ধরছিলেন, মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং দলের পক্ষ থেকে তার চিন্তাভাবনা কি এলাকার উন্নয়নে সে কথা তিনি তুলে ধরলেন এক্সপ্রেস নিউজে। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো ডক্টর মুখার্জি, এবং একই সঙ্গে প্রত্যাশা করব আপনি যা অন্তত মন থেকে চিন্তাভাবনা করছেন সেটা সফল হোক এক্সপ্রেস নিউজ পরিবারের তরফে। আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, আর একই সঙ্গে আমাদের দর্শকদেরও জানাই যে বাংলার ভোট যুদ্ধেও আপাতত এই পর্ব এখানে শেষ করছে, কিন্তু এরপরও আপনার নজর রাখুন এক্সপ্রেস নিউজে। পরবর্তীতে আমরা আরও অন্যান্য কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে আসবো, তাদের সঙ্গে কথা বলবো, এবং যদি মনে করেন যে কোনো বিশেষ প্রতিনিধির সাক্ষাৎকার নেওয়া প্রয়োজন সেটা আপনারা আমাদের ডিজিটাল পেজে জানাতে পারেন। আমরা আপনাদের কথা মতো চেষ্টা করব সেই সমস্ত প্রতিনিধিদেরও এনে তাদের সঙ্গে আলাপচারিতা করার। ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। বাংলার ভোটযুদ্ধ এই পর্যন্তই। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।